প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রত্যাশা করি ভবিষ্যতে অনেক ভালো থাকবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন হবে, নিয়মিত পড়াশোনা করবে। আমি মোহাম্মদ ফারুক মুর্শেদ, প্রভাষক, বাংলা, পাঁচলাইশ এস.এম. নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। আমি তোমাদের পড়াচ্ছিলাম সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সম্পর্কে ইতোমধ্যে আমি 2টি ক্লাস নিয়েছি। এটি আমার 3য় ক্লাস। আমি তোমাদের 2য় ক্লাসে পড়িয়েছিলাম সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র পরিচিতি। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র পরিচিতি আলোচনা করার সময় আমি কিছু চরিত্র, ব্রিটিশ চরিত্র, নারী চরিত্র আলোচনা করার কথা ছিল। সেগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রথমে আসি রবার্ট ক্লাইভ চরিত্রটি। রবার্ট ক্লাইভ সম্পর্কে ইতিমধ্যে আমি অনেক কিছু বলেছি তোমাদের। রবার্ট ক্লাইভ 1725 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের শ্রোপশায়ার কাউন্টির উত্তরাংশের মার্কেট ড্রেইটন নামক শহরের ক্লাইভ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল রিচার্ড ক্লাইভ, মায়ের নাম রেবেকা গেস্কেল ক্লাইভ। রবার্ট ক্লাইভ বাবা মার 13টি সন্তানের মধ্যে বড় ছিল। রিচার্ড ক্লাইভের কন্যা ছিল 7টি, ছেলে ছিল 6টি। 1744 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নেন রবার্ট ক্লাইভ। ওই বছরই কোম্পানির কাজে ভারতে আসতে হয়। কিছুদিন পর নিজ দেশে ফিরে গিয়ে যোগ দেন সেনাবাহিনীতে। 1756 সালে দ্বিতীয়বার তিনি ভারতে আসেন ব্রিটিশ সরকারের পক্ষে ডেপুটি গভর্নর হিসাবে। এসেই তিনি ভারতবর্ষ তথা বাংলা, বিহার, উড়িষ্যার ব্রিটিশ আধিপত্য বিস্তারে কূটকৌশল চালাতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় 23 জুন 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে। এই যুদ্ধে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর এবং তার মিত্ররা, ফলে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত ও নিহত হন। পলাশীর যুদ্ধের 10 বছর পরে 1767 সালে ক্লাইভ ইংল্যান্ড ফিরে যান, কিন্তু ভারতে রেখে যান ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরাজনীতির এক জঘন্য ইতিহাস। তার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে 1772 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট তার দুর্নীতির তদন্ত শুরু করতে বাধ্য হয়। এতে একে একে তার দুর্নীতির তথ্য বেরোতে থাকে। আত্মসম্মানের কথা বিবেচনা করে তিনি সব সম্পত্তির বিনিময়ে তদন্ত বন্ধ তথা তার সম্মান রক্ষার করুণ আর্তনাদ জানান, কিন্তু তবুও চলতে থাকে তদন্ত। এতে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে 1774 সালের 22 নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন রবার্ট ক্লাইভ। আত্মহত্যার জন্য তিনি নিজের শরীরে ছুরি চালান এবং অনেকে বলে যে নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেন তিনি। রবার্ট ক্লাইভকে পলাশীর প্রথম ব্যারন, যুদ্ধবীর ছাড়াও মেজর জেনারেল, দ্য রাইট অনারেবল দ্য লর্ড ক্লাইভ, কেভি, এমপি, FRS ইত্যাদি সনদ ও সম্মাননায় ভূষিত করা হয়। বস্তুতপক্ষে বাংলা ও ভারত অধীনস্থ করার মাধ্যমে যে ব্রিটিশদের সমৃদ্ধ সৌভাগ্য উজ্জ্বল হয়েছিল, তার পিছনে কিন্তু রবার্ট ক্লাইভের অনেক বড় ভূমিকা ছিল। এই জন্য তাকে ইংল্যান্ডের অধিবাসীরা সম্মান জানাবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রবার্ট ক্লাইভের তারা বিচার করেছিল, তাকে মামলা মোকদ্দমা ও অপবাদে জর্জরিত করে। ক্লাইভ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। এসব অভিযোগ থেকে তিনি নিষ্কৃতি লাভ করেননি, ফলে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন। রবার্ট ক্লাইভ অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধগুলোর নাম আমি তোমাদের একটু বলি। ওয়ার অব দ্য অস্ট্রিয়ান, মাদ্রাজের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, আরকট অবরোধ, আর্নির যুদ্ধ, চিংলেপুদের যুদ্ধ, 7 বছরের যুদ্ধ, চন্দননগরের যুদ্ধ, পলাশীর যুদ্ধ।
রবার্ট ক্লাইভ মেজর জেনারেল হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউনিটে চাকরি করতেন। তিনি ভারতের কমান্ডার ইন চিফ ছিলেন। রবার্ট ক্লাইভের ছবি। রবার্ট ক্লাইভ সম্পর্কে আমি তোমাদের রবার্ট ক্লাইভ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো উইলিয়াম ওয়াটসন সম্পর্কে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুটিরের পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটসন। ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে তার প্রবেশাধিকার ছিল। তিনি দেখতে ছিলেন নাদুস নুদুস মোটাসোটা, কিন্তু নীতি নৈতিকতা ও আদর্শ বিবর্জিত একজন মানুষ ছিল। তিনি সর্বদা যোগাযোগ রাখতেন মির্জাফর এবং তার মিত্রদের সঙ্গে। নারীর ছদ্মবেশে ষড়যন্ত্র সভায় উপস্থিত হয়ে বিশ্বাসঘাতক মির্জাফরদের রাজবল্লভদের সঙ্গে হাত মিলিয়ে তিনি নানা চলা পরামর্শ করতেন। নবাব একবার তাকে বন্দী করেছিলেন আর একাধিকবার তাকে শুলে চড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু রাজবল্লভের পরামর্শে তাকে নবাব ক্ষমা করে দিয়েছিলেন। একটা সময়ে এসে হতোদ্যম হয়ে ওয়াটস দেশে ফিরে যান, অকালে মৃত্যুবরণ করেন, কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশে অন্য একজন ইংরেজ যুবককে বিয়ে করে এখানেই থেকে যান। আমরা এবার আসব অ্যাডমিরাল চার্লস ওয়াটসনের চরিত্রে। অ্যাডমিরাল চার্লস ওয়াটসন একজন বিজয়ী, পলাশির যুদ্ধের একজন বিজয়ী ব্যক্তি হিসেবে ব্রিটিশ ও ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি ওয়েস্টমিনিস্টারে জন্মগ্রহণ করেন। নাবিক পরিবারের ঐতিহ্য অনুযায়ী তিনি 1728 সালে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন। 1756 সালের জুন মাসে ওয়াটসন ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং একই পদমর্যাদায় তিনি 1756 সালের ডিসেম্বর মাসে লেফটেন্যান্ট কর্নেল রবার্ট ক্লাইভ ও তার ছোট সৈন্যবাহিনী সহ বাংলার জল সীমায় আসেন। এখান থেকে ইতোপূর্বে ইংরেজদের বিতাড়িত করে দিয়েছিল সিরাজউদ্দৌলা। অ্যাডমিরাল চার্লস ওয়াটসনের সবচেয়ে বড় সাফল্য ছিল সিরাজউদ্দৌলার প্রতিপক্ষ শক্তিগুলোর সঙ্গে বেশ কিছু গোপন চুক্তি তিনি স্থাপন করতে পেরেছিলেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত লোভী ও নীতি বিবর্জিত সওদাগর উমিচাঁদ প্রচুর অর্থ না পেলে নবাবের কাছে ষড়যন্ত্র পাশ করার কথা বলে ক্লাইভকে হুমকি দিলে ক্লাইভ উমিচাঁদকে প্রতারিত করার উদ্দেশ্যে একটি জাল দলিলে স্বাক্ষর করতে ওয়াটসনকে নির্দেশ দেন, কিন্তু পেশাদারি নীতির বহির্ভূত বিতায় ওয়াটসন তা করতে অস্বীকার করেন। তাই ক্লাইভ সেই দলিলে নিজেই স্বাক্ষর করে চক্রান্তকারীদের মুখ বন্ধ করেন। পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ মূলত নির্ভর করেছেন ওয়াটসনের নৌসেনাদের উপর এবং এই যুদ্ধে তারা ছিল গোলন্দাজ বাহিনীর ভূমিকায়। পলাশির জয়ের পর এই দু বিজেতার মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে, অর্থাৎ রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল চার্লস ওয়াটসনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টি হওয়ার কারণটা হলো তারা উভয়ে ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর হওয়ার জন্য আগ্রহী ছিলেন। পদবি এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে কিন্তু অ্যাডমিরাল চার্লস ওয়াটসন এই পদের দাবিদার ছিলেন, কিন্তু ক্লাইভ নিজেই কিন্তু ক্ষমতার ব্যবহার করে গভর্নর পদটি নিয়ে নেন। একদিকে হতাশাগ্রস্ত আর অন্যদিকে বিরূপ আবহাওয়ার ফলে ওয়াটসন অসুস্থ হয়ে পড়েন এবং 1757 সালের 16 আগস্ট ওয়াটসন কলকাতায় মারা যান। কলকাতায় সমাধিস্থ হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থানুকূল্যে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মিত হয়। তোমরা ওয়াটসনের ছবিটা দেখতে পারো, এটা ওয়াটসনের ছবি। ওয়াটসনের ছবিটি একটু দেখো। এখন আমরা চলে যাব জন জেফানিয়া হলওয়েল। এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কারণ হলওয়েলের সঙ্গে জড়িত আছে হলওয়েল মনুমেন্ট
নামের একটি হলওয়েল অন্ধকূপ হত্যা নামে একটি কাহিনী, সেটি আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে জন জেফেনিয়া হলওয়েল সম্পর্কে একটু জানব। জন জেফেনিয়া হলওয়েল 1733 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন এবং কয়েক বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ বাণিজ্য কুটিতে সার্জনের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি এই পেশা ত্যাগ করে কোম্পানির সিভিল সার্ভিসে যোগ দেন। 1758 খ্রিস্টাব্দে তার উপর কোম্পানির জমিদারি বিষয়ক ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়। তিনি বাংলায় পোর্ট উইলিয়াম কাউন্সিলের দ্বিতীয় সদস্য পদে অধিষ্ঠিত হন এবং 1760 খ্রিস্টাব্দের রবার্ট ক্লাইভের প্রত্যাবর্তনের পর বাংলার ভারপ্রাপ্ত গভর্নর নিযুক্ত হন। 1760 খ্রিস্টাব্দের জুলাই মাসে হেনরি বেনসিটার্ট পোর্ট উইলিয়াম কাউন্সিলের গভর্নরের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত জেফেনিয়া উক্ত পদে বহাল ছিলেন। প্রকৃতপক্ষে হলওয়েল ছিলেন বাংলা ও ভারত বিষয়ক গ্রন্থ রচনার ক্ষেত্রে বাংলায় অবস্থানরত ইউরোপীয় লেখকদের অন্যতম পথিকৃৎ। তার লেখা বইগুলোর নাম তোমরা একটু লিখে নিতে পারো। জেনুইন ন্যারেটিভ অব দ্য ডেথস ইন দ্য ব্ল্যাক হোল, এই বইটি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অন্ধকূপ হত্যার কাহিনীটি সম্পর্কে সবাই জানতে পারে। মোটিভস অব দ্য রেভলিউশন ইন বেঙ্গল, historical events relating to the province of Bengal and the empire of Hindustan, mythology of the Gentus, an account of the method of inoculating for the smallpox in the East Indies। অর্থাৎ জন জেফেনিয়া হলওয়েল তোমরা জানো ডাক্তার ছিলেন, তিনি গুটি বসন্ত নিয়েও বই লিখেছেন। জন জেফেনিয়া হলওয়েলের নামের সঙ্গে যে বিষয়টি সবসময় চলে আসে সেটি হলো অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যাটা কি? বহুল আলোচিত অন্ধকূপ হত্যা জিনিসটা জন জেফেনুয়েল হলওয়েল রচিত বইয়ের মধ্যে পাওয়া যায়। ফোর্ট উইলিয়ামের দুর্বিনীত কর্মকর্তার বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সামরিক অভিযানে এই ঘটনা সংঘটিত হয়। নবাব কলকাতা আক্রমণ করলে তোমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণের ঘটনাটি দেখেছ। এই ঘটনার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে এই জিনিসটি ওই কাহিনীটি প্রচলিত। কলকাতা আক্রমণ করেছিল 16 থেকে 20 জুন 1756। ফোর্ট উইলিয়ামের ইংরেজরা এই সময় নবাবের বাহিনীর কাছে পরাজিত হয়ে তারা পালিয়ে যান ফোর্ট উইলিয়াম জাহাজে। এই বিষয়গুলো আমরা জানি। জন জেফেনিয়া হলওয়েল সহ 170 জন ইংরেজ পলায়নের জন্য সময়মতো জাহাজে উঠতে ব্যর্থ হয় এবং পরিণামে তারা নবাবের সৈন্যদের হাতে বন্দী হন। 146 জন ইংরেজ বন্দীকে দুর্গের 18 ফুট দীর্ঘ ও 14 ফুট 3 ইঞ্চি প্রস্থ একটি বন্দিশালায় গ্রীষ্মের অসহনীয় গরমে রাত্রি যাপনে বাধ্য করা হয়। 123 জন ইংরেজ এই বন্দিশালায় মারা যায়। জীবিতদের মধ্যে একজন হলেন হলওয়েল। তিনি এই শোকাবহ ঘটনার বিস্তৃত বর্ণনা দেন এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নবাবকে দায়ী করেন। 19 শতকের প্রথম দিকে অধিকাংশ ইংরেজ ইতিহাসবিদ এ কাহিনী বিশ্বাস করেন এবং অন্ধকূপ হত্যার ঘটনাকে প্রাচ্যদেশীয় শাসকদের বর্বরতা ও নিষ্ঠুরতার জঘন্য নিদর্শন রূপে গ্রহণ করেন। কিন্তু পরবর্তীকালে ইতিহাসবিদগণ হলওয়েলের কাহিনীর সত্যতা সম্পর্কে সন্দিহান হওয়ার মতো প্রমাণ আবিষ্কার করেন। সেই দুর্ভাগ্যজনক ঘটনা নবাবের সম্পূর্ণ অজ্ঞাতেই ঘটেছিল। আমরা এখন অন্ধকূপ হত্যার কিছু ছবি দেখব। এখানে অন্ধকার একটি কক্ষে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং উপরেটি হলো হলওয়েল মনুমেন্টের ছবি। হলওয়েল মনুমেন্ট জন অন্ধকূপ হত্যার স্মৃতিকে স্মরণ করার জন্য হলওয়েল মনুমেন্টটি স্থাপন করা হয়েছিল। আমরা এবার আলোচনায় চলে যাব একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র, সেটি হলো ঘসেটি বেগম। ঘসেটি বেগম সম্পর্কে আমরা ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। পলাশির যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন। দাম্পত্য সঙ্গী ছিলেন নওয়াজিজ মোহাম্মদ খান, আর নওয়াজিজ মোহাম্মদ খানের ডাকনাম ছিল শাহামত জং। ঘসেটি বেগমের পূর্ণ নাম হলো মেহেরুন্নিসা বেগম। পিতা আলিবর্দী খান, ধর্মীয়ভাবে এরা ছিল শিয়া ইসলামপন্থী। নবাব আলিবর্দী খাঁর বড় মেয়ে মেহেরুন্নিসা বেগম ঘসেটি বেগম নামে পরিচিত। তিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বড় খালা।
ঢাকার নায়েব নাজিম নওয়াজিস মোহাম্মদ শাহ আহমদ জংয়ের সঙ্গে তার বিয়ে হয়। তারা নিঃসন্তান হওয়ায় গোষ্ঠী বেগমের ছোট বোন আমিনা বেগমের ছোট ছেলে ইকরামউদ্দৌলা অর্থাৎ সিরাজউদ্দৌলার ছোট ভাইকে দত্তক নেওয়া হয়েছিল, কিন্তু ইকরামউদ্দৌলা তরুণ বয়সে গুটি বসন্তে মারা যায়। সেই সময়ে কিন্তু গুটি বসন্তের মহামারী, এখন যেমন করোনা মহামারী দেখা দিয়েছে, সেই সময় কিন্তু গুটি বসন্ত মহামারী ছিল। তোমরা দেখেছো জন জ্যাফারনিয়া হলওয়েল গুটি বসন্ত নিয়ে বই লিখেছেন। ছেলের সুখে নওয়াজিস মারা গেলেন। গসেটি বেগমও কিন্তু সেই সুযোগে স্বামীর কাছ থেকে প্রচুর ধন সম্পদ পেয়ে গেলেন, কিন্তু গসেটি বেগম চেয়েছিলেন আলীবর্দীর মৃত্যুর পর তার দ্বিতীয় বোন মাইমুনার বড় সন্তান শওকত জং সিংহাসনে বসবেন, কিন্তু নবাব আলীবর্দীকার ইচ্ছায় সিরাজউদ্দৌলা ক্ষমতায় আরোহণ করেন। আর তোমরা জানো সিরাজউদ্দৌলাকে আলীবর্দী খান খুব স্নেহ করতেন, সেজন্য নিজের মেজো মেয়ের ছেলে শওকত জংকে তিনি সিংহাসনে না বসিয়ে বসালেন ছোট মেয়ে আমিনা বেগমের ছেলে সিরাজউদ্দৌলাকে। আমরা পরে আসি। গসেটি বেগম এই জিনিসটাকে মেনে নিতে পারেননি। তিনি সেনাপতি মির্জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ ও মিসাতের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেন এবং ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। ইংরেজরা মির্জাফরকে নবাব বানান, কিন্তু মির্জাফর ইংরেজদের পুতুল হওয়ায় ক্ষমতায় প্রভাব বিস্তারের স্বপ্ন গসেটি বেগমের আর পূরণ হলো না। সেই সঙ্গে গসেটি বেগমকে যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু গসেটি বেগম পায়নি, এবং সেই জন্য মির্জাফর এবং মিরনের সঙ্গে গসেটি বেগমের একটি দ্বন্দ্ব লেগে যায়। ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে ভেবে গসেটি বেগমকে মিরন বন্দী করেন এবং তার নির্দেশে 1760 সালের জুন মাসে নৌকা যুগে মুর্শিদাবাদে নেওয়ার সময় নৌকা ডুবি ঘটিয়ে গসেটি বেগমের সলিল সমাধি ঘটানো হয়। আসলে মিরন কিন্তু সবাইকে বিভিন্ন কৌশলে মেরেছিল। মিরন চায়নি যে ভবিষ্যতে তার কোনো বিপদ হোক, অর্থাৎ যত ধরনের তার পথের কাঁটা সবগুলোকে সে উপড়ে ফেলেছিল। এবার আসা যাক, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখতে পাই যে গসেটি বেগমের যে প্রাসাদটির কথা বলা হয়েছে, যেখান থেকে সিরাজউদ্দৌলা গসেটি বেগমকে নিয়ে নবাবের দরবারে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার মায়ের সঙ্গে থাকার জন্য নিয়ে গিয়েছিল, এতে গসেটি বেগম ক্ষুণ্ণ হয়েছিল। সেই প্রাসাদটি মতিঝিল প্রাসাদ। তোমাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমি গসেটি বেগমের প্রাসাদের ছবি তোমাদের দেখাবো। আমি এখানে গসেটি বেগমের প্রাসাদের ছবি নিয়ে এসেছি, তোমাদের আমি একটু দেখাচ্ছি। এটা হলো গসেটি বেগমের সেই মতিঝিল প্রাসাদ। মতিঝিল প্রাসাদে এখানে মতিঝিল প্রাসাদের তোরণ দেখা যাচ্ছে, ভিতরের ছবি দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক হাতি, নৌকা, চারিদিকে কিন্তু জল দিয়ে ঘেরা, অর্থাৎ কেউ যেতে পারবে না ভিতরে। চারিদিকে একটা কি ছিল, খালের মতো করে খাল কেটে রাখা হয়েছিল ভিতরে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। এখন আসা যাক মতিঝিল প্রাসাদ সম্পর্কে আমরা একটু জানি। ইংরেজদের কাশিমবাজার কুটি ও মতিঝিলের ঘসেটি বেগমের প্রাসাদে বাংলার শেষ স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র সফল হয়। ইংরেজদের হাত ধরে মির্জাফর মসনদে বসেন, কিন্তু পলাশির ষড়যন্ত্রকারীদের কিন্তু শেষ রক্ষা হয়নি। গসেটি বেগমকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। সেই মতিঝিল আজও রয়েছে। নেই শুধু সেদিনের সেই প্রাসাদ, দামি পাথরের প্রাসাদ আজ মাটির সঙ্গে মিশে একাকার। মতিঝিলের সেই ষড়যন্ত্র প্রাসাদ যেন আজ লজ্জায় মুখ লুকিয়েছে মাটির গভীরে, অর্থাৎ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমরা এখান থেকে সেটা বুঝতে পারলাম। এবার আসি আমরা আমিনা বেগম, সিরাজউদ্দৌলার মাতা সম্পর্কে কিছুটা বিস্তারিত জানব। সিরাজউদ্দৌলার মা নবাব পরিবারের একজন অভিজাত নারী এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মাতা ছিলেন আমিনা বেগম। নবাব আলীবর্দী খানের ছোট মেয়ে ছিল। তিনি জয়নুদ্দিন আহমদকে বিয়ে করেন। তাদের
দুই পুত্র, তাদের দুই পুত্র, এখানে দুই পুত্র বলা হচ্ছে কারণ ইকরামউদ্দৌলা মারা গিয়েছিলেন, অর্থাৎ তিন পুত্র হবে এখানে। মির্জা মেহেদি, সিরাজউদ্দৌলা, ইকরামউদ্দৌলা, তিন পুত্র। আবার দুইটি মেয়ে ছিল, দুইটি মেয়ের মধ্যে একটি মেয়ে মারা গিয়েছিল। তার পিতা তার স্বামী জয়নুদ্দিন খানকে পাটনার নবাব নাজিম অর্থাৎ গভর্নর পদে নিযুক্ত করেন। তার স্বামীকে হত্যা করার পর আফগান বিদ্রোহীরা আমিনাকে ধরে নিয়ে যায়। তিনি তার দুই পুত্রের সাথে বন্দী ছিলেন। তারা বাংলার নবাব আলীবর্দী খানকে উদ্ধার করে, যারা আফগানদের বিরুদ্ধে অভিযান চালায়। তার পুত্র সিরাজ বাংলার নবাব হতে চলে আসেন। পলাশির যুদ্ধে পরাজিত হবার পর তার পুত্র তার মা, বোন ও কন্যা সহ অন্যান্য পরিবারের সদস্যের সাথে কারাবন্দী করা হয়। বন্দীদেরকে 1758 সালে মুর্শিদাবাদ থেকে ঢাকায়, অর্থাৎ তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, আবার কলকাতার নাম ছিল আলীনগর, এগুলো তোমরা জানো। মুর্শিদাবাদ থেকে ঢাকায় নির্বাসিত করা হয় এবং জিঞ্জিরা প্রাসাদে আটকে রাখা হয়। 1760 সালে মির্জাপুরের পুত্র মিরন তাদের মুক্তি দেওয়ার কথা বলে মুর্শিদাবাদে ফিরে আসতে বলেন, কিন্তু এটা ছিল মিরনের একটা প্রবঞ্চনা। ঢাকা থেকে নৌকায় ফেরার পথে মিরনের আদেশে তাদের নৌকা ডুবিয়ে দিয়ে আমিনা বেগমকে হত্যা করা হয়। মুর্শিদাবাদের খুশবাগে তার পরিবারের পাশে তাকে সমাহিত করা হয়। আমিনা বেগমের মায়ের নাম ছিল শরফুন্নেসা। শরফুন্নেসা ছিল সাইয়েদ আহমেদ নিজাফির বোন এবং সাইয়েদ হুসেন নিজাফির কন্যা। মোটামুটি এটা হলো আমিনা বেগম। এখন আমরা নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিণী লুৎফুন্নেসা সম্পর্কে জানব। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তম পত্নীর নাম ছিল লুৎফুন্নেসা। সিরাজ মহিষী লুৎফুন্নেসা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। আমরা জানি প্রথম স্ত্রীর নাম ছিল উমদাতুন্নেসা। প্রথমে তিনি সিরাজের মা আমিনা বেগমের একজন হিন্দু পরিচারিকা। তাকে রাজকুমার বলে ডাকা হতো, কিন্তু তার যৌবনদীপ্ত সৌন্দর্য এবং মধুর ব্যবহারে সিরাজ আকৃষ্ট হন। তার অনুরোধে আমিনা বেগম রাজকুমারকে পুত্রের সেবায় নিয়োজিত করেন। পরবর্তীতে সিরাজ তাকে বিয়ে করেন এবং তার নামকরণ করেন লুৎফুন্নেসা বেগম। ধরা পড়েছিলেন তার একমাত্র কন্যা উম্মে জোহারা সহ 1757 সালে 24শে জুন। এটা আমরা জানি। নবাব সিরাজউদ্দৌলা যখন পাটনায় যাচ্ছিল, পাটনায় যাওয়ার পথে সেখানে ধরা পড়েছিল, সঙ্গে তাদের কন্যা উম্মে জোহরাও ছিল। 1757 সালে 24শে জুন ধরা পড়ার পর লুৎফুন্নেসার উপর মীর কাসিম অত্যাচার চালান, গোপনে রাখা সোনাদানার সন্ধান চেয়ে। 1758 সালে তাদের ঢাকায় পাঠানো হয়। বন্দি করে রাখা হয় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী জিঞ্জিরা প্রাসাদে। এখানে তারা বন্দি থাকেন 7 বছর পর্যন্ত। মির্জাপুর ও মিরন দুজনকে, লুৎফুন্নেসাকে কিন্তু মির্জাপুর এবং মিরন দুজনে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন লুৎফুন্নেসা। 1765 সালে লুৎফুন্নেসা মুক্তি পেয়ে কন্যাসহ ফিরে আসেন মুর্শিদাবাদে। ইংরেজরা তাকে সামান্য ভাতা দিত, তাই দিয়ে জীবন নির্বাহ করতেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং অর্থাৎ 1790 সাল পর্যন্ত তিনি প্রতিদিন সন্ধ্যায় স্বামী সিরাজউদ্দৌলার কবরের উপর প্রদীপ জ্বালিয়ে রাখতেন। উন্নত চরিত্রের গুণাবলী অধিকারিণী লুৎফা সারা জীবন সিরাজউদ্দৌলার প্রতি অনুরক্ত ছিলেন। নবাবের পতনের পর লুৎফুন্নেসা সীমাহীন কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেন। লুৎফুন্নেসা খুশবাগে সিরাজের কবরের পাশে একখানি কুঁড়েঘর তৈরি করে বাকি জীবনটা সেখানে কাটিয়ে দেন। তিনি মাসিক যে মাসোহারা পেতেন তা দিয়ে প্রতিদিন কাঙ্গালি ভোজের ব্যবস্থা করতেন। তিনি সুদীর্ঘ 33 বছর ধরে এভাবে স্বামীর সেবা করে 1790 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর পরলোক গমন করেন এবং মুর্শিদাবাদের খুশবাগে সিরাজের পদতলে তিনি সমাধিস্থ হন। লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, ভালোবাসা এবং ত্যাগ বাংলার ইতিহাসে সর্বকালে সমুজ্জ্বল হয়ে থাকবে। আমরা আমাদের মোটামুটি চরিত্র আলোচনা শেষ। আমরা আজকে একটু আর কিছু ছবি দেখব। সেগুলো হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহর। তোমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আমি একটু ধারণা দিব। যে জাহাজে করে তারা এখানে আসতো, সেই জাহাজগুলোর একটু ছবি তোমরা দেখে নাও, এগুলো তোমাদের কাজে লাগবে। আমি এবার আসি ফোর্ট উইলিয়াম সম্পর্কে একটু কথা বলবো। ফোর্ট উইলিয়াম দুর্গ তোমাদের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে
এই বিষয়ে তোমাদের আলোচনা আছে। আমি সেজন্য একটু পোর্ট উইলিয়াম সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব। 1700 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়ামের নামে নামকরণ হলো পোর্ট উইলিয়াম দুর্গ। পরে ধীরে ধীরে শাসকের সঙ্গে দুর্গে যুগ হয়েছে আরও পরিসর। বাংলায় ব্রিটিশ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়ার মূল কেন্দ্র ছিল এই দুর্গ। পোর্ট উইলিয়াম কলকাতা শহরে অবস্থিত একটি প্রাচ্যে ব্রিটিশ রাজের সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন। অদ্যাবধি পূর্ব ভারতে ভারতীয় সৈন্যবাহিনীর দুর্গ হিসাবে এটি ব্যবহৃত হয়। বাস্তবে দুটি পোর্ট উইলিয়াম ছিল, একটি পুরাতন, অন্যটি নতুন। পুরনো দুর্গটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনাকালের সৃষ্টি। দুর্গ প্রাচীরের দক্ষিণ পূর্বাংশ এবং তৎসংলগ্ন দেয়ালে নির্মাণ কাজ শুরু করেন স্যার চার্লস আয়ার। তার উত্তরসূরি জন বিয়ার্ড 1701 সালে উত্তর পূর্বাংশে দুর্গবাজি সংযোজন করেন। 1702 সালে তিনি দুর্গের মধ্যভাগে ফ্যাক্টরি বা গভর্নমেন্ট হাউস নির্মাণ শুরু করেন এবং 1706 সালে তা সম্পূর্ণ হয়। অতঃপর ইংল্যান্ডের রাজার সম্মানে দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম। 1756 সালে ফোর্ট উইলিয়ামের গভর্নর রজার ড্রেক যখন নবাব সিরাজউদ্দৌলাকে কলকাতা আক্রমণে পরিচিত করেন, তখন ওই দুর্গের কার্যকারিতা পরীক্ষা হয়ে যায়। নবাব কলকাতা দুর্গ দখল করে দুর্গে প্রবেশ করেন এবং 1756 সালের 19 জুন গভর্নর ড্রেক এবং তার সৈন্য সামন্তকে দুর্গ থেকে বাধ্য করেন। এখান থেকেই পুরাতন পোর্টের ধ্বংসের শুরু। পোর্ট উইলিয়াম দুর্গের ছবি তোমাদের ছবিটি দেখলে তোমাদের পোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে ধারণা হবে। তো এটি পোর্ট উইলিয়াম দুর্গের ছবি। পোর্ট উইলিয়াম দুর্গের ছবি আমার কাছে এখানে আর নেই। আমি এবারে আসবো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের একটি ছবি এখানে আমি দিলাম, তোমরা দেখো। পলাশির যুদ্ধ সম্পর্কে আমি একটু আলোচনা করব। পলাশি কলকাতা ও মুর্শিদাবাদ থেকে 150 কিমি উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 1757 সালে 23 জুন সকাল থেকেই পলাশিতে ইংরেজদের সঙ্গে নবাবের মুখোমুখি যুদ্ধ হয়েছিল। সকাল 7টায় শুরু হয়েছিল যুদ্ধ। মির্জাফর যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে গিয়ে নিষ্ক্রিয় ছিলেন। ইংরেজদের সঙ্গে তার আগেই গোপন চুক্তি হয়েছিল। এই ঘটনা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতার নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে আছে। বেলা 11টার দিকে নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন যুদ্ধক্ষেত্রে থেকে সরে এলেন। দুপুরের দিকে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড ঝড় বয়ে যায়। তখনও কেউ কিছু বুঝতে পেরেছিল এই ঝড় বাংলার ভাগ্যাকাশে কতটা দুর্যোগ বয়ে আনবে? দুপুরের দিকে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড ঝড় বয়ে যায়, তখনও কেউ আসলেই বুঝেনি। এই ঝড়ের কারণে নবাব সিরাজউদ্দৌলার গোলা বারুদ সব ভিজে গিয়েছিল। ঝড় থেমে গেলে দুপুর 2টার দিকে রবার্ট ক্লাইভের প্রধান সৈনিক কিলপ্যাট্রিক সৈন্যদল নিয়ে নবাব বাহিনীকে আক্রমণ করে। বিকালে ব্রিটিশরা যুদ্ধক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং দুর্ভাগ্যজনকভাবে জয়লাভ করে। যে কোনো পরাজয়ই বেদনাদায়ক, কিন্তু এই পরাজয় তো সিরাজউদ্দৌলার প্রাপ্য ছিল না। কেন ছিল না বিষয়টি পরিষ্কার করতে শুধু এটুকুই বলি, যুদ্ধে ইংরেজ বাহিনীর প্রধান ছিলেন রবার্ট ক্লাইভ। তার অধীনে প্রধান সৈনিক ছিলেন মেজর কিলপ্যাট্রিক, মেজর গ্রান্ট, ক্যাপ্টেন রিচার্ড নক্স। অন্যদিকে নবাব বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর আলী খান, দেওয়ান মদন লাল এবং নেতৃত্বদানকারী সেনাপতি মীর মদন ও রায়দুল্লভ। ক্লাইভের অধীনে ছিল 600 পদাতিক ঘোড়া সৈন্য, 60 নৌসৈন্য সহ 150 গোলন্দাজ সৈন্য এবং 2100 সিপাহী। সব মিলিয়ে ক্লাইভের সঙ্গে ছিল 3000-এর সামান্য বেশি সৈন্য এবং 6টি কামান। অন্যদিকে নবাবের অধীনে ছিল 50,000 পদাতিক সৈন্য, 15,000 সুশিক্ষিত অশ্বারোহী সৈন্য এবং 50টি কামান। কিন্তু 45,000 সৈন্য মির্জাফরের আয়ত্তে থাকায় মাত্র 5,000 সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নেয়। মূলত মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই সিরাজউদ্দৌলা সেদিন পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের হাতে পরাজিত হন। 1757 সালের 23 জুন পলাশিতে বাংলার আকাশে স্বাধীনতার যে সূর্য অস্ত গিয়েছিল, পুনরায় তা উদিত হতে অপেক্ষা করতে হয়েছে আমাদের 190 বছর। পলাশির যুদ্ধের মানচিত্র এটি তোমরা দেখবে। পলাশির যুদ্ধের মানচিত্রটি তোমরা যদি দেখো, তোমাদের এই যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা হবে। পলাশির যুদ্ধের এটি রঙিন পলাশির ম্যাপটি রঙিন দেওয়া আছে এখানে, তোমরা দেখতে পারো। পলাশির যুদ্ধের এবার আমি কিছু খণ্ডচিত্র দেখাবো।
এগুলো দেখলে তোমরা সেই সময়ের ঘটনাগুলো কেমন ছিল, যুদ্ধ কিভাবে হতো, সে কি কি জিনিস দিয়ে যুদ্ধ হতো, তখনকার অস্ত্র সামগ্রী এবং বর্তমানকালের অস্ত্র সামগ্রীর মধ্যে কি ভিন্নতা ছিল, তখন কিভাবে যুদ্ধ করতো, কি রণকৌশল কীরকম ছিল, সেগুলো তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। তোমরা ছবিগুলো একটু দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি পলাশির যুদ্ধের ছবি। তারপর আসা যাক পলাশির যুদ্ধের খণ্ডচিত্র, গোলা বারুদ দেখা যাচ্ছে, পলাশির আম্রকানন সেই আমবাগানের ছবি দেখা যাচ্ছে এখানে। ইংরেজ বাহিনীর সঙ্গে নবাবের বাহিনীর যুদ্ধ হচ্ছে। আরও কিছু ছবি দেখাচ্ছি, অর্থাৎ একটা ছবিতে এখানে মির্জাফরকে দেখা যাচ্ছে, মির্জাফর রবার্ট ক্লাইভের সঙ্গে কথা বলছে। হাতি দিয়ে যুদ্ধ কীভাবে হয় তোমরা দেখো, এখানে হাতি, গোলা বারুদ, কামান, এইসব ছবিগুলো তোমরা এখান থেকে দেখলে তখনকার পরিবেশটা তোমরা বুঝতে পারবে। এটি হলো সিরাজউদ্দৌলার গোলন্দাজ বাহিনীর ছবি, সিরাজউদ্দৌলার গোলন্দাজ বাহিনীর ছবি। পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সামগ্রী, কামান, হাতিকে কিন্তু কিছু হাতির পরিধীয় বর্ম এখানে তোমরা দেখছো। হাতিকে ঠিক এই ধরনের কুলসে আবৃত করে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হতো। তোমরা পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে মোটামুটি তোমাদের আমি দিলাম, অনেকগুলো ধারণা দিলাম। আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্তি টানবো। তোমরা সবাই ভালো থাকবে। আমি নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে পরপর 3টি ক্লাস, সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে পরপর 3টি ক্লাস নিয়েছি। আশা করি সিকান্দার আবু জাফর রচিত এই নাটকটি তোমাদের বোঝার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আমার একটি অনলাইন চ্যানেল আমি করেছি, অনলাইন বাংলা পাঠ, তোমরা সেখানে সাবস্ক্রাইব করবে। আমার অনলাইন বাংলা পাঠ চ্যানেলের মূল উদ্দেশ্য হলো দ্রুত জ্ঞান অর্জন, সহজে অনুধাবন, দক্ষ প্রয়োগ এবং সূক্ষ্ম বিচারে আমরা আত্মপ্রত্যয়ী হব। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি আমার অনলাইন বাংলা পাঠের ভিডিওগুলো তৈরি করব। আশা করি আমার ভিডিও দেখে তোমরা অনেক উপকৃত হবে। আমি হয়তো সব বিষয় এখানে তোমাদের বোঝাতে পারিনি। পরবর্তী ক্লাসগুলোতে আমি যদি সময় পাই আরও অনেক বিস্তারিত আলোচনা নিয়ে আসব। তোমরা এখান থেকে ছবিগুলো দেখে শিখবে, তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা খাতায় লিখে নিবে। আর সিরাজউদ্দৌলা নাটকটি তোমরা ভালোভাবে পড়বে। সিরাজউদ্দৌলা নাটকটি না পড়লে তোমরা বাংলার শেষ নবাবের জীবনে কি হয়েছিল, বাংলার ইতিহাস সম্পর্কে তোমরা পরিপূর্ণরূপে জানবে না। তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের সুস্থতা কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাইকে আমার ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, শুভেচ্ছা রইল।